একটি আলোচনা সভা হতে চলেছে। আলোচনার মূল হচ্ছে আত্মপ্রচার যা ছিল নিন্দার তা এখন কেন লেখকদের জন্য জরুরি। এইটি আলোচনার বিষয়। সঞ্চালনা করবেন সাহিত্যিক শ্রী জয়ন্ত দে এবং আলোচনায় অংশ নিচ্ছেন বিদিশা ঘোষ দস্তিদার, নন্দিতা আচার্য চক্রবর্তী, রামকিশোর ভট্টাচার্য, রাজিকা মজুমদার, চুমকি চট্টোপাধ্যায়, শাশ্বতী নন্দী এবং ইন্দ্রনীল সান্যাল। সবাই কি আমাদের আত্মপ্রচার শুনবেন? যদি আমাদের আত্মপ্রচারে আসেন, মানে আমাদের ধর্মে যদি আসেন, তাহলে আমরা বলি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মপ্রচার যা ছিল নিন্দার তা এখন কেন লেখকদের জন্য জরুরি। মানে এই জরুরি কথাটা থেকে প্রথম কথা হয়ে যায় যে বোঝা গেছে যে আমরা মেনে নিচ্ছি আত্মপ্রচারটা জরুরি, কিন্তু কেন জরুরি, কতখানি জরুরি, কিভাবে জরুরি সেটা আমরা রয়েছে। এবং কেউ যদি মনে করেন, যারা আমার সহযাত্রী না কি সব বসে রয়েছে, তারা যদি মনে করেন যে না আত্মপ্রচার জরুরি নয়, তারা বলতে পারেন। কিন্তু আমি প্রথম সঞ্চালক হিসেবে আমি নিজে মনে করি যে আত্মপ্রচারটা যুগের সঙ্গে সঙ্গে জরুরি। এবার সেই আত্মপ্রচারের জায়গাটা কিভাবে হয়? আত্মপ্রচার বলতে আমরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া বুঝি, যে ফেসবুক বা এই ধরনের কিছু। কিন্তু কিভাবে যে এইটা সত্যি বলছি, আমি নিজেই যেহেতু বিষয়টা কনফিউজ, তাই জন্য আমি নিজে ঠিক করতে পারছি না। আমি এর পুরনো কথা, জাস্ট ছোট্ট একটা কথা বলি। আমি একজনের বাড়িতে আড্ডা মারতাম, তার নাম হচ্ছে নিতাই দে। আমি যখন লেখক জীবন শুরু করি তার বাড়িতেই আমার সব দুষ্টুমি, মদ খাওয়া, বৌদিদের সঙ্গে মেশা, সমস্ত কিছুই আমি তার কাছ থেকে আমি শিখেছিলাম। তা সেখানে তিনি আমাকে একটা জিনিস বুঝিয়েছিলেন যে দেখো সবসময়, সেই সময় মানে আমার যখন 20-22 বছর বয়স, সেই সময় উনি আমাকে বুঝিয়েছিলেন যে দেখো সবসময় প্রচার করতে হবে। এই দেখো না, ওনার বন্ধু ছিল কে, সুনীল, সুনীল সমরেশ মজুমদারের ওই যে না আকাশ না পাতাল পড়লে পাবেন, বিমল করের লেখা, আমিও আমার লেখক বন্ধুরা তার কথা পাবেন, বিভিন্ন জায়গায় ওনার কথা আছে। নিতাই দে, তিনি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখায় রয়েছেন। তা তিনি বলতেন, জানো শ্যামল কি করে, ট্রামে উঠে সেকেন্ড ক্লাসে ওরা উঠেই বলতেন, ওহ, আরেকজনকে বলতো, বরেন তুই যা লিখেছিস না, দুর্দান্ত লিখেছিস, ওইখানে যে তোর লেখাটা বেরিয়েছে, তখন তোর লেখা মানে তো অন্য ব্যাপার। তখন সবাই তাকিয়ে দেখতো যে বরেন গাঙ্গুলির দিকে। বরেন গাঙ্গুলি তখন আবার শ্যামল গঙ্গোপাধ্যায়কে বলতো, শ্যামল তুই যা লিখেছিস দুর্দান্ত। তারপর উনি বলতেন, মানে এগুলো সব কিন্তু ওনার কথা। এবার মারা গেছেন, হতে পারে যে আমি কিছুটা হয়তো বানিয়ে বলছি। উনি বলতেন যে এই যে শক্তি চট্টোপাধ্যায় যা করেন সব প্রচার করার জন্য করেন। উনি মদ খেয়ে এত কিছু করে না, শক্তি মদ খেয়ে তো একদম সুস্থ থাকে, অনেক মদ খেতে পারে, সুস্থ থাকে, কিন্তু যা করে সব প্রচারের জন্য করে। এই যে প্রচার বলে, তখন কথা প্রসঙ্গে একটা সমরেশ বসুর কথা আমাকে বলেছিল। সমরেশ বসু যখন ছেঁড়া তমসুক লিখেছেন, উনি বলেছিলেন যে সমরেশ বসু নাকি ওকে বলেছেন যে ওরা ঝালমুড়ি বিক্রি করে, তো তাই জন্য ওরা আরাম খটখট করে, যে আমি ঝালমুড়ি বিক্রি করি না, তাই আমায় খটখট করতে লাগে না। আত্মপ্রচার নয়, আমার ছোটোবেলায় এই জায়গাটা গেঁথে গেছিল। আমি এখান থেকেই শুরু করি। প্রথম রাজিকাকে বলি, আমি নাম ধরে পরপর বলছি না, আমার যাদের হাতের কাছে পাচ্ছি তাদেরকেই বলি। প্রথম রাজিকাকে বলি। রাজিকা কি মনে করেন? জয়ন্তদা এর আগের বছরের আলোচনাতেও আমাকে দিয়ে শুরু করেছিলেন।
এবছরেও কোইন্সিডেন্টালি আসলে আমি nervous, বলে পাশেই দেয় যে বসে আমাকে আছি। একটু প্রথম বলবেন। এবং এই আলোচনাটায় আমরা এতজনে মিলে আছি, প্রথমে না বললে কিন্তু পরে আর কিছুই বলা থাকবে না। যদিও আমি জানি যে আমি যেটা বলবো অলমোস্ট মোটামুটি একই বক্তব্যটা থাকবে সবাইকার। যাই হোক, মানে আত্মপ্রচার এখনকার দিনে অবশ্যই জরুরি আমি মনে করছি, কিন্তু আত্মপ্রচারটা মানে কিভাবে করা হবে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ মাঝে মাঝে আত্মপ্রচারটা এত নির্লজ্জভাবে হয়ে যায় যে যেটা খুব দৃষ্টিকটু লাগে। সেরকম আত্মপ্রচার করা ভালো নয় আমি মনে করছি। কিন্তু আত্মপ্রচার বলতে যেটা আমার আই থিঙ্ক যে নিজের জিনিসটা যেটা সৃষ্টি করলাম সেটা লোককে জানানো, লোককে না জানালে তারা খবরটা পাবে কোত্থেকে? আমি যদি নাই বলি আমাকে তো কোথাও একটা জানাতে হবে। সেটা এখনকার মিডিয়াম অনুযায়ী সোশ্যাল মিডিয়া অবভিয়াসলি, এখন তো খবরের কাগজ বা ম্যাগাজিনে ওইভাবে কেউ অতটা করে না, সোশ্যাল মিডিয়াটা অনেক ইজি অ্যাক্সেস পাওয়া যায়। সুতরাং ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে আমি বললাম যে হ্যাঁ আমি এই বইটা লিখেছি কি আমি এটা করেছি, সেইটুকু আমি জানাতে পারি, সেটা আমি যত খুশি জানাতে পারি এবং যেভাবে খুশি প্রচার করতে পারি। কিন্তু সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা কিন্তু একমাত্র পাঠক ডিসাইড করবে। সেটা কিন্তু আমি নিজে কখনো বলতে পারি না যে আমার এই বইটা ভীষণ ভালো হয়েছে, সেটা নিজের মুখে বলা যায় না। সুতরাং প্রচার বলতে লোকের কাছে খবরটা, বার্তাটা পৌঁছানো, এইটুকুই আমার দায়িত্ব। কিন্তু সেটা বিচার করে দেখার দায়িত্ব কিন্তু যে পড়ছে তার। আচ্ছা, এটার কোনো মাপকাঠি আছে যে কতখানি করা যাবে? এটা তো কোনো মাপকাঠি নেই। আমার যখন এটা হাতে পেয়েছিলাম তখন আমার একটা ধারণা ছিল যে এটা মূলত ফেসবুক বা এই ধরনের কিছু, কিন্তু এখানে বসেই আমাকে ইন্দ্রনীল বললে না শুধু ফেসবুক কেন, আত্মপ্রচারের তো বিভিন্ন মাধ্যম থাকে, বিভিন্নভাবে করা যায়। তাই ইন্দ্রনীল একটু বলবেন? তো বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আত্মপ্রচার যা ছিল নিন্দার তা কেন ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে যে যেটা সুইপিং কমেন্ট করা হলো, আত্মপ্রচার যা ছিল নিন্দার, মানে এটা কে ঠিক করেছে? মানে কবে এটা নিন্দার ছিল? মানে কেউ কি ঠিক করে দিয়েছে যে এটার পক্ষে বা বিপক্ষে বলতে হবে? যা ছিল নিন্দার এই ধ্রুবকটা কিভাবে ঠিক হলো? যিনি বা যারা এই বিষয়টি ঠিক করেছেন আমার তাদের কাছে এই প্রশ্নটা রইল রেখে বলছি। তা এখন আমি মধ্যযুগ দিয়ে শুরু করলাম, যেখানে লেখক নিজে তার লেখার মধ্যে নিজের নাম বলছেন। আমি এখানে বলতে পারি, মানে আমি ঠিক করেছি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো না, কারণ সে নিয়ে কথা বলার অনেক লোক থাকবে। তাও ছোট করে বলে দিই, লোকে দেখবেন কেউ একটা কবিতা লিখলে 3টে স্ট্যান্জা থাকলে মধ্যেখানে নিজের নাম দিয়ে দেয়। মানে যদি কেউ হচ্ছে সংগৃহীত লিখে পোস্ট করে, সেটা না করার জন্য মাঝখানে মানে এডিট করতে দেবে না বলে আর কি। তো আমি আপনাদেরকে একটা মধ্যযুগের প্রথমে উদাহরণ দিই। মানে শ্রী গৌরাঙ্গের মধ্যাহ্নের আরতি হচ্ছে মঙ্গল কাব্য। ফুলের মন্দিরে প্রভু করিলা শয়ন, গোবিন্দ দাস করে পাদ সম্ভাষণ। গোবিন্দ দাস তিনি কবি, তিনি তিনের নাম উল্লেখ করেছেন। এটা মধ্যযুগের কবিতা। আরও উদাহরণ দিতে পারি, আরও লেখা আছে, আরও শেষ 2 লাইনে আছে, দুজনে মিলে এটা লিখেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাস একজন যিনি এটা লিখেছেন তাঁর। তো কাজেই যা ছিল আত্মগৌরব, যা ছিল নিন্দার, এটা কবে নিন্দার ছিল? আমি তো দেখতে পাচ্ছি না। বাংলা সাহিত্যের শুরুর থেকেই তো দেখতে পাচ্ছি লেখক কবি যাই বলুন না কেন তারা নিজেদের ঢাক নিজেরা পেটাচ্ছেন। কবি মধুসূদন দত্ত তার লেখার মধ্যে মদহীন করুণা গো মন কখনো দে তার নিজের নাম উল্লেখ করেছেন। আর আমরা যার নাম, এবং আত্মপ্রচার মানে তো শুধুমাত্র লেখার মধ্যে নিজের নাম থাকা নয়, নিজের ঢাক নিজে পেটানো, তার অনেক রকম উপকরণ আছে। এখানে আর কেউ বলতে পারবেন রবীন্দ্রনাথের প্রথম বই কে ছেপেছিলেন? আমাকে দেখে বলতে হচ্ছে। আমার নিকট প্রাপ্তব্য শ্রী সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, 6 দ্বারকানাথ ঠাকুরের লেন, জোড়াসাঁকো কলিকাতা। মানে কবির ভাগ্নে তার প্রথম বইটির প্রকাশক ছিলেন। নেপোটিজম বলে কিনা আমি একে জানি না। আমরা খুব নেপোকিডস বলি। তো রবীন্দ্রনাথের নাম করলে তো সব বৈতরণী পার হয়ে যাওয়া যায়। তো সেই প্রথম বইটা কিন্তু উনি পারিবারিক ইয়ে না থাকলে হতো না।
আমি এই সময় একটুখানি নিজের কথা বলে নিই। মানে আমি আমার প্রথম গল্প লেখার 20 বছর বাদে আমার একটা ছোটো গল্পের বই হয়েছে। আমি আত্মপ্রচারটা করিনি বলে, আমার বাড়ির লোক প্রকাশক নয় বলে। রবি ঠাকুরের কিন্তু গোড়াতেই হয়ে গিয়েছিল। এখন উনি রবি ঠাকুর, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। প্রতিভা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আত্মপ্রচার নিয়ে। তো সেই গোড়ার থেকে চলছে। আর আরেকটু পরের দিকে যদি আসি, মানে কৃত্তিবাস এবং সুনীল শক্তি সন্দীপন জয়ন্ত আভাস দিয়ে গেছেন। মানে সন্দীপন চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের প্রধান চরিত্র তিনি নিজে, অ্যাজ বাই নেম সন্দীপন চট্টোপাধ্যায়, জঙ্গলের দিনরাত্রি। সেখানে তিনি সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিকে গালাগালি দিয়ে শুরু করছেন এবং তারা ওই বেড়াতে গিয়ে তিনি এবং শক্তি মিলে কোথায় কি করেছেন, কোন সাঁওতাল রমণীর সঙ্গে কি করেছেন রুটি খাওয়ার জন্য, এই নিয়ে একটা আস্ত উপন্যাস। এবং উপন্যাসটিতে তাদের বইমেলার স্টলের ছবি, মানে নিজের ছবি দিয়ে বই হয়েছে। এটা আত্মপ্রচার নয়। মধ্যরাতে কলকাতা শাসন করে 4 জন যুবক, লিখে দিলেন শরৎ কুমার মুখোপাধ্যায়। বাকিরা ব্যাখ্যা করতে লাগলেন কে এই 4 জন। মানে কৃত্তিবাস গোষ্ঠী পরস্পরের পিঠ চাপড়াচাপড়ি যা করেছে তার তুলনা মেনা ভার আর কি। সেখানে আজকের সোশ্যাল মিডিয়া বাচ্চা, আমরা কেউ কিছু করিই না এখনো। আমরা বাচ্চা, আমাদের অত প্রতিভা নেই, আমাদের অত বুদ্ধি নেই, অত শ্রিউডনেস নেই নিজেদেরকে প্রমোট করার জন্য। বাকি কথা পরে বলবো। খুব সুন্দর। আমি নন্দিতার কাছে যাব। নন্দিতা, এই যে আত্মপ্রচার, এখন আত্মপ্রচার কথা বললে পারেই না, সবাই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক এগুলোর দিকে তাকায়, ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোর দিকে তাকায়। হ্যাঁ, এটা নিয়ে এটা কতখানি আত্মপ্রচার আর কতখানি জানান দেওয়া, আত্মপ্রচার আর আত্মপ্রকাশ, একটু যদি বলিস। সত্যি কথা বলতে কি, প্রথম যখন শুনলাম এই বিষয় নিয়ে আমাকে বলতে হবে, তা আমি প্রথমেই এই মানে যে বিজ্ঞাপন করাটা কি ঠিক না ভুল, এই যে বিষয়টা আমি প্রথমেই সম্মত হয়েছি। বিজ্ঞাপন নয়, আমি যে একটা বই লিখেছি, আমার লেখা, সেটা আমি তো জানাবো। আমি এমন কিছু নই যে আমি একটা লিখলে সবাই জেনে গেল, হ্যাঁ সবাই দৌড়ে এলো, এটা হয় না। তাহলে আমি জানাবো কোথায়? আমি জানাবো সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আমি জানাবো, কিন্তু আমি আমার জীবনে কোনো দিন হোয়াটসঅ্যাপে কিচ্ছু দিইনি, আমি জানাইনি, আমি সবাইকে ধরে ধরে হোয়াটসঅ্যাপে পাঠাইনি যে এইটা আমার বই। কিন্তু যারা পাঠাচ্ছেন তাদেরকেও আমি কোনো রকম অসম্মান করছি না। তাদের মনে হয়েছে যে আমি, যারা জানে না তাদেরকে আমি এইভাবে জানাই। এবং এখন আমি লক্ষ্য করে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে বইয়ের নানা রকম বিজ্ঞাপন হয়, তাদের ভাষাগুলো অদ্ভুত, অনেক রকমের। এবং বিজ্ঞাপনের মধ্যেও, বিজ্ঞাপন না, নিজে কি কাজ করেছেন সেইটা বলতে গিয়েও কত সুন্দরভাবে বলা যায়, কত ইন্টেলেকচুয়ালিটি থাকে, সেগুলো আমি খুব লক্ষ্য করি। এবং এগুলো আমার মনে হয় না আত্মপ্রচার এইটা নয়। কারণ আমার জিনিসটা শুধু বই নয়, সিনেমা হোক, যে কোনো বাণিজ্যিক প্রোডাক্ট হোক, সবগুলোই কিন্তু প্রচার করতে থাকে, না হলে আমরা জানবো কী করে? তাহলে আত্মপ্রচার কথাটা আমরা যেরকম একটা অসম্মান, একটা লজ্জা বলে যে আমরা মনে করতাম আগে, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিছু ছিল না, সেই ব্যাপারটা আমার মনে হয় ঠিক নয়। এটা কখনোই আত্মপ্রচার নয়। আমার নিজের কাজটুকু আমি আমার টাইমলাইনে দিচ্ছি। আমি 100 জনকে ট্যাগ করছি না, যারা ট্যাগ করছেন তাদেরকেও আমি ওই একই কথা বলছি, কোনো অসম্মান আমি করছি না। কিন্তু আমার যে কাজটুকু, আমি সেই কাজটুকু সোশ্যাল মিডিয়ায় যখন দিই, তখন আমার মনে হয় না কোথাও আমার গরিমা নষ্ট হচ্ছে। আমি বড়জোর আমার যিনি প্রকাশক, আমি বড়জোর তাকে ট্যাগ করি। এবার যারা দেখছে ভালো, যারা দেখেও না দেখছে তাদের কাছেও তো যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার পোস্ট করার অর্থ হচ্ছে আমি যে কাজটা করছি সেটা জানুক, কারোর মনে হলে বইটা পড়ুক। কিন্তু হাত ধরে টেনে নিয়ে এভরিডে হোয়াটসঅ্যাপে দেওয়া, এভরিডে বলা কতজন পড়েছো আমাকে ফিডব্যাক দাও, এইটা যারা করে, আবারও বলছি আমি তাদের কোনো অসম্মান করছি না, কিন্তু আমার নিজের এই জিনিসটা আমি পছন্দ করি না।
আমি তার নামও আত্মপ্রচার দিইনি। আমার মনে হয় এই জিনিসটা করলে যিনি লেখক তার তো একটা অন্যরকম সামাজিক মর্যাদা রয়েছে, তার কিছুটা হলেও বোধহয় মর্যাদা হানি হয়। এবং আমার সামনে যখন আমি কাউকে দেখি এই জিনিস করছে, আমার এত লজ্জা লাগে, আমার তখন মনে হয় যে আমি লেখক নই, আমি অন্য জায়গায় সরে যাই। এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে না, আমার ব্যক্তিগত মত। এখন ব্যাপারটা কি, আজ থেকে 12 বা 14 বছর আগে এই জিনিসটা ছিল না, এত লেখকও ছিল না, এত কবিও না। এখন সোশ্যাল মিডিয়া হওয়ায় সবাই লিখে যাচ্ছে, সবাই কবি। আমি বলছি না যে তাদের নিজেদের কোনো নিজস্বতা নেই বা কোনো গুণ নেই, হতে পারে তিনি জানেনই না। সোশ্যাল মিডিয়ায় লিখতে লিখতে কোনো একদিন তিনি আবিষ্কার করলেন তিনিও লিখতে পারছেন, তার লেখাও লোকে উপভোগ করছে, এইভাবেও হয়। তাই আমি ছোট করে এইটুকুই বলি, আমার আগে যারা দুজন বললেন আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। এখন যে এই বিজ্ঞাপন হচ্ছে তা নয়, বহু বছর আগেও একই জিনিস হতো। কারণ আমার কাজটা আমি সবার কাছে জানাতে চাই। আমার একটা ভারতবর্ষে অসংখ্য মানুষ, এমন নয় যে খুব কম মানুষ, যে কজন লিখছে তাদেরকে লোক খুঁজে নেবে না, আমাকে যাতে খুঁজে নিতে পারে, তাই আমার কথা আমি বলবো। আমি মনে করি না এটা কোনো আত্মপ্রচার হলো। এইটুকুই আমার বলা। হ্যাঁ, আমি রামকিশোর ভট্টাচার্যের কাছে যাব। রামকিশোর বাবু, এই যে আমি বলবো, আপনার কি মনে হয় যে কতটা বলবো, এর একটা কোনো মানে কখন গেলে আত্মপ্রকাশ থাকে আর কখন গেলে আত্মপ্রচার থাকে, এর কোনো মাপকাঠি হয় বা হলেও কীভাবে করা যায়? আমি আপনাদের সামনে শুরু করার আগে একটা কথা বলবো, নিজের ঢাক নিজে পেটাতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। এই কথাটা আমাকে যিনি বলেছিলেন তিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, আমাদের জেলার মানুষ। তিনি মঞ্চে উঠে বলছেন আমি অরুণ বলছি, এবং তার পোশাক আশাক সব দিক দিয়ে তিনি নিজেকে যেভাবে মানুষের সামনে আনতেন। তো অরুণদাকে একদিন আমি বলেছিলাম, অরুণদা তুমি যে মঞ্চে উঠে বলো আমি অরুণ বলছি, এটা অরুণ লিখেছে, এটা অসাধারণ লেখা, এইভাবে অরুণদা বলতেন। তখন অরুণদা একটা কথা বলেছিলেন, তোর ঢাক কেউ পিটিয়ে দেবে না রে, তোর ঢাক তোকেই পেটাতে হবে, যদি পেটাতে পারিস থাকবি, নইলে থাকবি না। এটা একটা সময় নিজের ঢাক নিজে পেটাতে হয়, এই কথাটা অরুণদা প্রায়ই বলতেন। অরুণদার নামটা উল্লেখ করলাম এই জন্যই যে আরেকজন মানুষকেও দেখেছি, তিনিও কখনো কখনো নিজের নাম করে তিনি কবিতা পাঠ করতেন, যখন নিজের নামটা আমি বলছি বলে বলতেন। আসলে আত্মপ্রচারটা বহুদিন থেকেই চলছে। যে সমস্ত আত্মজীবনীমূলক লেখাগুলো রয়েছে সেগুলো তারা তো তাদের প্রচারগুলোই করে গেছেন তাদের লেখার মধ্যে দিয়ে। আসলে তারা করেছেন বলে আমরা জানতে পারছি তাদের সেই জীবনের ঘটনাগুলো, উল্লেখযোগ্য ঘটনাগুলো। শ্রীকান্ত যদি আমরা পড়ি, তাঁর সেই জীবনের ঘটনাগুলো তো এখনও আমরা বসে বসে দেখতে পাচ্ছি। আসলে সব প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই রয়েছে, তবে সেটা তীব্রভাবে হবে কি লঘুভাবে হবে সেটি আসল। কারণ বর্তমান আমরা যে সময়ের মধ্যে রয়েছি এটা ডিজিটাল যুগ, এখন বিজ্ঞাপনের যুগের মধ্যে দিয়ে আমরা চলেছি। যার যত বেশি বিজ্ঞাপন সে তত বেশি প্রচারিত, আর যে নিজের বিজ্ঞাপন, এবার এখানে একটা কথা আছে কিন্তু এটাও আমি বিশ্বাস করি, সবসময় যে মানটাই গুরুত্বপূর্ণ হবে তা নয়। কিন্তু আপনি যে একটি ছেলে, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। একটি আমার অনুজ কবি, সে নিয়মিত ফেসবুকে তার কবিতা পোস্ট করে। আমি তাকে কোনো দিন কোনো বড় কাগজে লিখতে দেখিনি, লিটল ম্যাগাজিনে সে লিখে। এবছর একটি নামী পত্রিকার, বিশিষ্ট নামী পত্রিকার পুজো সংখ্যায় সে আমন্ত্রণ পেয়েছিল কবিতা লেখার জন্য, এবং সেই শারদ সংখ্যায় সে লিখেছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তা একদিন আমি তাকে বলেছিলাম যে তুমি এত কবিতা পোস্ট করো বলে, হ্যাঁ আমার তো পত্রপত্রিকা খুব কম বেরোয়, আমি আমার ফেসবুকের পেজে পোস্ট করি। এবার
এখানে কিন্তু এই যে প্রচার, সব প্রচার হয়ে যাচ্ছে, এখানে একটি প্রশ্ন ব্যক্তিগতভাবে আমার সামনে বারবার এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে মানটা ঠিক থাকছে তো? আসলে লেখার মানটা আসল। আমরা প্রচার যাই করি না কেন, লেখার মানটা আসল। আর পাশাপাশি এটাও বন্ধুরা কত, এই লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা কত পিঠ চাপড়ে দিচ্ছে। কিন্তু এটা ঘটনা যে যত প্রচার করছেন, এই যে একটু আগে যে মিডিয়ার কথা আসছিল, এই যে মিডিয়াগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইভেন অনলাইন যে অনুষ্ঠানগুলো হচ্ছে, আপনি ঘরে বসে অনলাইন অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। যে লেখাগুলো আপনার লেখা ছাপায় আপনার যে পরিমণ্ডলে লেখাগুলো পড়বেন, কিন্তু এই যেহেতু এই প্রচারটা হচ্ছে, জানলা খুলে গেছে, দরজা জানলা খুলে গেছে, সেখানে সবার কাছে পৌঁছে যাচ্ছে সেই সব লেখা। অতএব আমি মনে করি সব প্রচারের প্রয়োজন আছে, তবে মান বেছে নেওয়ার দায়িত্ব যারা পড়ছেন তাদের উপর। হ্যাঁ, মান বেছে নেওয়ার প্রশ্ন যেখানে রয়েছেন, সেখানে মান বেছে নেওয়ার মতো মানুষ এখানে একজন আছেন, তার নাম চুমকি চ্যাটার্জি। চুমকিদি একটা প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত এবং একটা কাগজ, ছোটদের কাগজ, ঐতিহ্যশালী ছোটদের একটা কাগজ সম্পাদনের সঙ্গেও জড়িত। আমি একটু হাটকে জিজ্ঞাসা করছি যে সম্পাদনা করার সময় আত্মপ্রচারে যারা প্রতিষ্ঠিত, এই রকম লেখককে প্রাধান্য দেন, নাকি মানে তাদের কথা ভেবে, আপনার পত্রিকার কথা ভেবে, নাকি লেখাটা মানটাকে সবচেয়ে বেশি এগিয়ে রেখে আপনি কাজ করেন? নমস্কার সকলকে, মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। জয়ন্ত যেটা বলেছে, আমরা কিন্তু ওই আমাদের বহু লেখা জমা পড়ে, নামী অনামী সব সাহিত্যিক কবিদের সকলেরই লেখা জমা পড়ে। আমরা কিন্তু প্রত্যেকটা লেখা পড়ে বাছাই করি। জয়ন্তর লেখাও কিন্তু পড়া হয় এবং জয়ন্ত খুব ভালো জানে যে ওকে আমি বলেছিলাম তোমার এই লেখাটা কিন্তু এই জায়গাটায় এই অসুবিধা আছে, তুমি ঠিক করে দাও, এবং জয়ন্ত সেটা নিয়ে গিয়ে করেও ছিল। সুতরাং আমাদের কাছে মানটাই আসল, আমরা কখনো মানের সঙ্গে সমঝোতা করি না। আর যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, সকলের মতামত মোটামুটি একই ধরনের, যে প্রচার আত্মপ্রচার। আমার মনে হয় প্রচার আত্মপ্রচার দু রকমের হয়। একটা হচ্ছে যে আমি খুব ডিগনিটির সঙ্গে আমার যে প্রোডাক্ট, যেটাই আমি করি, আমি মনে করি সাহিত্য এখন পণ্য, এখন কেন, কারণ বিক্রি হচ্ছে বাজারে, পাঠক কিনছে, তো যেটা একটা নিজের মান সম্মান রেখে যে প্রচারটা হচ্ছে আত্মপ্রচার, আমি জানাচ্ছি যে আমার এই এই বইগুলি বা এই জিনিসটি আমার প্রকাশিত হয়েছে, ওইটুকুই। সেটা কিন্তু কিছু নিন্দনীয় তো কখনোই নয়, দোষেরও নয়। আজকাল একটা ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং খুব সাংঘাতিকভাবে চলে, তো আমার মনে হয় সেইটুকু রাখতে পারলে হয়তো ট্রোলারদের মুখে পড়তে হয় না। আরেকটি আত্মপ্রচার হয় যেটা একটু হলেও দৃষ্টিকটু, সেটা হচ্ছে যে আমার দুদিনে প্রথম এডিশন শেষ হয়ে গেল, আমি বসেছিলাম অমুক স্টলে, তার বাইরে 3 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল। এই ধরনের যে প্রচারগুলো, এটা হতে পারে সত্যি, কিন্তু একটু কোথাও খারাপ লাগে পড়লে, যে হয়তো বা এতটা ঢাকঢোল পেটানোরও দরকার নেই। আমাদের আলটিমেট হচ্ছেন পাঠক। যদি লেখা ভালো হয়, যদি বইটি ভালো হয়, যদি কন্টেন্ট ভালো থাকে, সেই বই মুখে মুখেই ছড়ায়। ইন্দ্রনীল সুন্দর করে নিজের প্রচার করেন, প্রত্যেকটা বই ওনার স্টোরিজেও আসে, ফেসবুকের ওয়ালেও আসে, কিন্তু কোথাও কত কপি, মানে আমার কতজন এসে সই করালো, ওরে বাবা ভিড়ের চাপে আমার দম বন্ধ হয়ে গেল, এইটা আমি দেখি না। জয়ন্ত এখানে যারাই আছেন, শাশ্বতীও আছে, এদের এরকম প্রচার হয় না। সুতরাং আমার মনে হয় আত্মপ্রচার মানে কি, আমি আমার প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে অবহিত করছি। সে তো ধরুন আজকের শতাব্দী প্রাচীন
একটি বিখ্যাত অ্যান্টিসেপটিক ক্রিমের এখনও বিজ্ঞাপন হয়। সুতরাং কেন হয় না, এখনকার আমরা সবাই জানি, বাড়িতে এমন কেউ নেই ওই অ্যান্টিসেপটিক ক্রিমটির নাম জানে না এবং তার বাড়িতে নেই, কিন্তু নবীন প্রজন্মের কাছে পৌঁছবার জন্য তারা কিন্তু বিজ্ঞাপনটি বন্ধ করেনি। সুতরাং প্রচারের দরকার আছে, একটু মান সম্মান বজায় রেখে, একটু ডিগনিটি রেখে প্রচার, আত্মপ্রচার কিন্তু প্রয়োজন। আমার মনে হয় সেটাই অনেক সহজে এখন সোশ্যাল মিডিয়া সেই কাজটা করে দিচ্ছে। ধরুন একটি বইয়ের রিভিউ বেরিয়েছে কোনো একজনের একটি কাগজে, সেই কাটিংটি তুলে দেওয়া কোনো সোশ্যাল মিডিয়ার ওয়ালে, সেটা কিন্তু কিছু নিন্দনীয় নয়, কোনোটাই নিন্দনীয় নয়। যেটা ইন্দ্রনীল বলেছে যে কবে নিন্দনীয় ছিল, তো সেটা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে প্রচারটা এত বেশি মানে পিঠ বাজানো হয়ে যায় যে তখন মনে হয় বাবা, মানে তার মানে কি ইনি সর্বশ্রেষ্ঠ, এর ওপরে কেউ নেই? ব্যাপারটা সেরকম নয়। বাকিটা সবটাই তো পাঠকদের হাতে, বা আমরা যেহেতু সবাই সাহিত্য নিয়েই বসেছি, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও তাই। তো এইটুকুই আর কি, প্রচারটা একটুখানি সুন্দর করে একটা নিজের মান সম্মান বজায় রেখে, একটা গাম্ভীর্য রেখে করলে আমার মনে হয় না কিছু খারাপ। হ্যাঁ, চুমকিদির সঙ্গে আমি প্রায় সমস্তটাই একমত হয়ে একটা জায়গায় আমি একমত হতে পারিনি। চুমকিদি একটা পত্রিকার সম্পাদনা করেছেন, আমি 3খানা পত্রিকার সম্পাদনা করেছি, কিন্তু আমি শেষ জীবনে এসে বুঝেছি যে পত্রিকার সম্পাদনায় এখন আত্মপ্রচারটা এমন জায়গায় চলে যায় যেখানে মানুষ প্রায় কোণঠাসা হয়ে যায়। সেই জায়গাটা পরে বলছি আমি। তার আগে আমার দুজন মানে মঞ্চে যারা শেয়ার করছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, শাশ্বতী নন্দী আমার দীর্ঘদিনের বন্ধু, তো শাশ্বতী, তুই তো লিখছিস, অনেক দিন ধরে লিখছিস। এই সময় দাঁড়িয়ে আমরা প্রায় এক সময় লেখালেখি শুরু করেছিলাম, আমাদের সময় আমরা ওই রকমভাবে প্রচার করতে পারিনি, প্রচারের পদ্ধতিও জানতাম না, জানি না। এখন কিভাবে মানে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচার করার ভাবছি, তুই কি ভাবছিস আর কি? এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, এবং মঞ্চে সকল আমার প্রিয়জন আছেন, সকলকে নমস্কার জানিয়ে আজকে জয়ন্তর প্রশ্নটাই নিচ্ছি। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা, বেশি সময় নয়, একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আমি একদিন ফিরছি অফিস থেকে, আমার পাশে বসে আছে একটি ছোট্ট ছেলে, স্কুল ইউনিফর্ম পরা, পিঠে ব্যাগ, পাশে তার মা। ছেলেটির মুখ জানলার দিকে ঘোরানো, আর আমি দেখে যাচ্ছি মা একতরফা কথা বলে যাচ্ছেন। এবার আমি একটু কান সজাগ করলাম, কি এত বকবক করছে ছেলেটি, ভ্রুক্ষেপও করছে না, 10-11 বছরের ছেলে। হঠাৎ আমি শুনলাম, কানটা সজাগ করতেই আমি শুনলাম মা ছেলেকে বলছে, তুই আজকে আমার খাওয়াটা খেয়ে দেখ, আমি যে রান্নাটা করেছি একেবারে সেদিন যেখান থেকে এসেছিলি, যে বলেছিলি রেস্টুরেন্ট থেকে, একদম তার থেকেও ভালো হয়েছে, খুব ভালো ভালো রেসিপি ইউটিউব থেকে আমি দেখে করেছি, তুই একবার খেয়ে দেখ। ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই। মা বলছে, একটা দিন দেখ বাবা, তুই আমার কথা শোন না। ছেলে এবার মুখ ফিরিয়ে বলল, যদি আমার ভালো না লাগে তখন কি হবে? তাহলে আর তোকে বলবো না, রোজ তোর জন্য অর্ডার করব। আমার আজকে যখন এই বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি, তখন আমার এটাই মনে হলো যে ওই যে মা, যে নাকি মায়ের ওপর সন্তানের একটা আলাদা ভালোবাসা থাকে, মায়ের রান্না সে যত বুড়োই হই আমরা, বৃদ্ধ বয়সেও মা কি রাঁধতো, সেটা আমরা ভুলতে পারি না। কিন্তু আজ এমন একটা জায়গায় এসেছে যে মাকেও সন্তানকে তার রান্নার একটা সার্টিফিকেট দিয়ে বলতে হয়, তুই খা বাবা। কারণ সেই সন্তান কি অবস্থা এখন, প্রলুব্ধ হচ্ছে বাইরের জগতের কাছ থেকে। তার একটা ধারণা আমার মা যেগুলো দেবে সেগুলো নেহাতি একেবারে সাদা মাটা, কিন্তু রেস্তোরাঁ থেকে যদি আমার অর্ডার করে আনা হতো, সেখানে আমি অনেক চটপটা, অনেক স্পাইসি কিছু পেতাম। তা এখনকার জয়ন্ত যে প্রশ্নটা, এবার আমি একটুখানি সরি বলছি, ওই বাচ্চাটি না বড় হয়ে মায়ের খাওয়ার জন্য হাউ হাউ করবে 100 বার। তা সেই দিনও করেছে, আমি সেটাতে আসছি, ছোট করে বলছি। জয়ন্ত যখন আমাকে এই প্রশ্নটা করলো যে আমরা যখন লেখা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা এই প্রচারের আলো পাইনি, তখন আমাদের বেশিভাবে আমাদের কনসেন্ট্রেট করতে হতো
আমাদের লেখনির ওপর, আমাদের লেখাকে ভালো করার ওপর, লেখাকে ভালো করার জন্য এই জয়ন্তই কিন্তু আমাকে অনেক উপদেশ দিয়েছে, এটা পড়ো, ওটা পড়ো, এর গল্প পড়ো, বিমল করে পড়ো, দেখবে কীরকমভাবে প্রেজেন্টেশন। তাই বলছি আমরা তখন অনেক বেশি যত্নবান ছিলাম আমাদের লেখার প্রতি, কারণ তখন আমাদের ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মটাই আমরা ছিল না। এখন মিডিয়া বুম বলে একটা কথা হয়েছে, যেখানে একজন বামনকেও দৈত্য করে দিতে পারে, তার এতটাই ক্ষমতা। তা যাই হোক, এখন মনে হয় সেইটা আমাদের কাছে বোধহয় মানে কি বলবো, আমরা ওটা বোধহয় আমাদের কাছে আশীর্বাদই হয়েছিল, কারণ আমাদের ধৈর্য শক্তিটা একটু বাড়িয়ে দিয়েছিল। আমরা লেখাকে ভালোবেসেছিলাম, লেখাকে ভালো করার জন্য কতটা ভালো লিখতে পারছি জানি না, সেটা পাঠক বিচার্য, কিন্তু আমাদের কিন্তু এখনো পর্যন্ত ভালো লেখা যদি পাই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যদি শুনতে পাই, চেয়ে চেয়ে পড়ি আমার এটা পড়া নেই, একটু দেখি তো। কারণ এখন ছোটরাও খুব ভালো লিখছে, যারা ফেসবুক রাইটার বলে পরিচিত, কারোকে আমি অসম্মান করছি না, এত সুন্দর সুন্দর লেখা হচ্ছে, আমার ইচ্ছে করে তাদের ভাবনাটাকে মানে তাদের যে ব্রেন, তাদের মধ্যে থেকে যে কি বেরোচ্ছে সেটাকে নিয়ে নিতে। আসলে আমাদের তো এখন মানে এমন একটা অবস্থা, যেটা চুমকিদি বললেন, বলতে কোনো লজ্জা নেই, এখন এটা প্রোডাক্ট, কারণ বইটা তো কিনে পড়ছেন তো, সুতরাং এটা কিন্তু পণ্যই। সুতরাং আমি যদি আমার প্রচারের মধ্যে দিয়ে, হয়তো এখন আমি ওই প্ল্যাটফর্মটা পাচ্ছি, যখন আমি পেতাম না, আমি খুব ছড়িয়ে দিলাম যে আমার এখানে বেরিয়েছে, ওখানে বেরিয়েছে, কন্টেন্ট হালকা হালকা বললাম, তার ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি বললাম, গল্পের পেছনের গল্প। তারপরে যদি লেখক হতাশ হন, তাহলে কিন্তু ওই সেই বাচ্চা ছেলেটির মতো সে কিন্তু আর মাকে বিশ্বাস করবে না। সুতরাং মায়ের রান্নাটা, যেটা ইন্দ্রনীলদা বললেন যে ওই হাউ হাউ করবে মার রান্না ফেরত দেওয়ার জন্য, কারণ মায়ের রান্নায় একটা মায়া থাকে আর একটা আলাদা একটা ছোঁয়া থাকে। তা আমাদের লেখকের উচিত, আমরা আত্মপ্রচারে নিমগ্ন থাকি, সেটা হয়তো আত্মপ্রকাশের নামান্তর, কিন্তু আমাদের কিন্তু পাঠকের সাথে প্রতারণা করলে চলবে না। পাঠক কিন্তু দিন শেষে হয়তো কথায় বায়াসড হয়ে গিয়ে বা কথা ফেলতে না পারলে হয়তো বইটা কিনে নিয়ে বাড়ি যাবে, কিন্তু সেখানে যেন সে হতাশ না হয়, ওই মায়ের মায়াটা সেই প্রতিটা অক্ষরে, গল্পে, লেখার মধ্যে যেন সে খুঁজে পায়, এবং বারবার খুঁজে খুঁজে সেই লেখককে সে খুঁজে বেড়ায়, লেখকের লেখাকে। তাই জয়ন্ত, আমি একটা কথা বলি, আমার কোনো দুঃখ নেই যে আমাদের সময় আমরা প্রচারের আলো পাইনি, আমরা যা পেয়েছি তাতেই আমি খুশি। এখন যে প্রচারের আলো, যেটা আমাদের কাছে অনেক প্ল্যাটফর্ম ছড়িয়ে দিয়েছে, সেই সুযোগটাও আমরা নেই, কিন্তু ভুলতে পারি না যে আমাদের লেখার প্রতি আমাদের অনেক বেশি যত্নবান, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাঠক নিয়ে চলেছে আমার বইটা, বইয়ের মধ্যে সে খুঁজে চলেছে তার ভালোবাসার কিছু, এইটুকু। হ্যাঁ, এই যে উনি শাশ্বতী যেটা বলল, সেটার সঙ্গে আমি দিক থেকে একমত। শুধু একটা কথা বলছি, লেখক যখন সোশ্যাল মিডিয়ায় তার লেখা নিয়ে বলে, তখন লেখার মান এবং বলার মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। লেখককে তার যতটা ক্ষমতা, সে ততটাই ভালো লেখবার চেষ্টা করে, এবং সেই লেখাটাই সে সোশ্যাল মিডিয়ায় বলে। মানে সোশ্যাল মিডিয়ার প্রচার কিন্তু লেখককে এই জায়গায় নিয়ে যায়নি যে যেমন করে খুশি সে লেখাটা পড়বে, উনি তা বলেননি অবশ্য। আমি এইটাই বললাম যে যারা লিখছে, যারা সত্যিকারের লেখক, সোশ্যাল মিডিয়ার কথা ওনাকে জিজ্ঞেস করি এবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি। নমস্কার। প্রথমে একটু আত্মপরিচয় দেওয়া উচিত। আমার নাম বিদিশা ঘোষ দস্তিদার। আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার সাহিত্যের প্রতি খুব ভালোবাসা রয়েছে, অল্প আধটু লিখি, আর বর্তমানে আমি একটা মেয়েদের কলেজের অধ্যক্ষ। এবার যে কথাটা আমি সকলের বক্তব্যের মধ্যে থেকে শুনলাম, তার সঙ্গে আমার কিছুটা মিল কিছুটা অমিল নিজের বক্তব্যের। প্রথম কথা হচ্ছে, আত্মপ্রচার নিন্দার না অহংকারের, এই বিষয়টা খুবই দ্বন্দ্বের। আত্মপ্রচার মানুষকে খানিকটা করতেই হয়। এই যে পরিচয় দিলাম, এটা তো প্রচারও হতে পারে, আবার প্রকাশও হতে পারে, একটুখানি দ্ব্যর্থবোধক শব্দটা। দ্বিতীয়ত হচ্ছে যে দুজন
অত্যন্ত আমাদের আদরের মানুষের কথা বলি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পাওয়ার ইচ্ছা করলেন, সেই সময় তাকে প্রচুর সাদা বাংলায় যাকে বলে হোমওয়ার্ক করতে হয়েছিল, এবং সেজন্য বিদেশে বিভিন্ন মানুষকে, কবিকে, মানে যাকে আজকালকার ভাষায় ধরাধরি বলে, সেই রকমই নিজে উপযাচক হয়ে তাদের কাছে এগিয়ে যাওয়া এবং তারপরে ভূমিকা লেখানো ইত্যাদি সমস্তটাই করতে হয়েছিল। এটা কিন্তু তার ফসল রূপে আমরা যেটা পেলাম সেটা কিন্তু অত্যন্ত আমাদের কাছে আদরণীয়, গৌরবের। আরেকজনের নাম জীবনানন্দ দাশ, যিনি বস্তুতপক্ষে লাজুক কবি এবং জীবদ্দশায় তিনি প্রায় কোনো আদর সম্মান, এমনকি প্রায় ভালো করে সংসারও চালাতে পারেননি। তাই বলে আমরা তাকে কিন্তু ভুলে যাইনি। আজকে কবি হিসাবে তার স্থান আমাদের কাছে মনের মণিকোঠায় সাজানো রয়েছে। তৃতীয় আরেকজন মহাকবি মধুসূদন, যার দ্বিশতবর্ষ আমরা অতিক্রম করলাম, তিনি যখন অ্যাম্বিশাস ছিলেন যে আমি বিদেশে গিয়ে ইংরেজিতে লিখে আমি ভীষণ নাম করব, তার সেই উচ্চাভিলাষ কিন্তু সফল হয়নি। সফল না তার জন্য তিনিও প্রচুর কাঠখড় পুড়িয়েছিলেন, ধর্ম পরিত্যাগ করেছিলেন। ধর্ম কিন্তু তখনকার দিনে মানুষের আমাদের মতো একটা ওয়েপন কিংবা মানি না, এরকম ব্যাপার ছিল না। ধর্ম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল জীবনচর্যার। বাবা মা তাকে ছেড়ে দিলেন, এসব করে টোরে তিনি যখন অবশেষে যখন কাব্যলক্ষ্মীর আশীর্বাদ পেলেন, তখন কিন্তু তার কাছে আর প্রচারে করার মতো কিছু ছিল না। তথাপি তিনি আজও মহাকবি। সুতরাং যদি লালনের আরও একটা কথা আছে যে তৃষ্ণা, রবীন্দ্রনাথকে বলেছিলেন যে তৃষ্ণা পেলে লোক নদীর কাছে ছুটে আসে, নদী কখনো তৃষিতের মুখের পানে দৌড়ে যায় না। এবার তাহলে আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়াতেও আমরা কি দেখছি? আমরা দেখছি যে সবাই বলছেন এই পত্রিকা পড়ুন বা এই বই পড়ুন, এখানে এইটা আছে, অল্প সারাংশ। এবারে আমি কাউকে ছোট করার জন্যেও নয়, যারা বই কিনে পড়েন এমন সমাজ কিন্তু মানে সংখ্যক মানুষ প্রচুর। তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি যে আপনারা কাদের লেখা শেষ পর্যন্ত, মানে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শরদিন্দু এ সমস্ত তো রয়েছে, এবার দেখি বাণী বসু অবধি এসে থেমে যাচ্ছে, বড়জোর তিলোত্তমা মজুমদার, তারপরে কিন্তু আর এগোচ্ছে না। আশ্চর্য ব্যাপার নয়? তারপরে অসংখ্য, দুটো জেনারেশন চলে গেছে, কিন্তু কিনে আগ্রহ করে কিনে পড়ছে সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, খানিকটা তিলোত্তমা মজুমদার। মেয়েদের কথা বললাম, ছেলেদের মধ্যে সরঞ্জিত তো হটকেকের মতো বিক্রি হচ্ছে, কিন্তু একটু যারা বয়স হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে কথা বলা উচিত নয়, একটু যারা সিনিয়র, একটু প্রাজ্ঞ মানুষ, তারা আবার অতটা সেটা পড়তে পছন্দ করেন না, বাচ্চারা ভীষণ পছন্দ করে। এবং আমার নিকটবর্তী যতগুলি বিপণী পুস্তকের, তাদের সঙ্গে আমার খুবই ভাব। তারা বলে সরঞ্জিত তো করোনাতেও দেদার কেটেছে, ওরা কেটেছে বলে, কেটেছে, দেদার কেটেছে। সুতরাং এটা হলো। এবং সরঞ্জিত যে খুব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আমার সেটা মনে হয় না, কিন্তু একদমই নয়, কিন্তু তার বই লোকে আজ নেই, কিন্তু সেটা তো লোক কিনে পড়ছে। তাহলে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রচার করে কী লাভ হচ্ছে আপনার? আপনি জানছেন যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার এই রচনাটি প্রকাশিত হয়েছে এবং এইটি এই বিষয়ে হয়তো বলছে, বা ইনি এতগুলো পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কারপ্রাপ্ত লেখক লেখিকা রয়েছেন দেখি, এত পুরস্কার পেয়েছেন। সেই তখন আশ্চর্য হয়ে যেতে হয়, বাবা ইনি লিখছেন, এতদিন ধরে লিখছেন, কোনোদিন তো এর বই কিনে পড়িনি, আচ্ছা তাহলে একটু বইমেলায় গিয়ে খোঁজ করা যাক। এই রকম ধরনের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লোকে খুঁজে কিনে পড়ে সেরকম বই, সেটা গবেষণামূলক গ্রন্থ, প্রবন্ধের বই, সেটা তারা ব্যক্তিগত জ্ঞান তৃষ্ণা মেটানোর জন্য অথবা একাডেমিক লেখাপড়া করবার জন্য তারা কিনে পড়ে, এবং সেটার কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচারের গুরুত্ব রয়েছে। ধরুন এখানে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে কলকাতার বৌদ্ধ সমাজ নিয়ে কিছু গবেষণা করা যায় কি না। এখানে বড়ুয়াদের দোকান রয়েছে দেখলাম, প্রায় অবলুপ্ত প্রায়। তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কিছু বই পড়তে হবে। এবার সেই বইটা কিন্তু আমি প্রথমে সোশ্যাল মিডিয়া এবং অন্তর্জাল যেটা, সেটাতেই খুঁজবো যে কোনো বই আছে কি,
তাহলে এই জ্ঞান তৃষ্ণা মেটানোর ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। আমরা অনেক কিছু জানতে পারি এবং আরও একটা সদর্থক ভূমিকা, কিছু কিছু, এটা বাংলা, যে ইংরেজিটা আমি বলছি না, কারণ ইংরেজির চর্চা অতটা মানে করি না হয়তো আমরা, বা হয়তো করি জানি না। বাংলার কথা বলছি, ধরুন বাংলায় শব্দ নিয়ে খেলা বা কোনো শব্দ বা একটু গল্পের অল্প জিস্ট কেউ লিখেছেন, আচ্ছা এই রকম একটা গল্প পড়েছিলাম, কোন গল্প বলতে পারেন, কার লেখা বলতে পারেন, শারদীয়া কোন সংখ্যা, অন্তত 10 থেকে 15টা উত্তর, 1978 সালের শারদীয়া আনন্দমেলায় অমুকের লেখা এই গল্প, এইটা কিন্তু এই রকম। একটি শব্দের অর্থ, সেটা অর্থটা চলেই এলো, তার সঙ্গে কত রকমভাবে সেটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটাও আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই অনেক সময় জানতে পারি। সুতরাং মানুষ কিন্তু নীরবে নিরবিচ্ছিন্নভাবে পড়েন, এবার তার সঙ্গে সদর্থকভাবে সোশ্যাল মিডিয়াকে যুক্ত করতে হবে। এবার সব কিছুই আপনি একটা জিনিসকে অগ্রাহ্য করতে পারেন না, সেটা হচ্ছে আমাদের সমাজের যে চেহারা, সেটা তো এখন কমোডিটি ওরিয়েন্টেড। এটা নিয়ে অনেক বিস্তর গবেষণা হচ্ছে, যে সে নোয়াম চমস্কি থেকে সবাই, যে কেন আমরা এনভায়রনমেন্টকে ধরবো, কেন আমাদের এত কমোডিটি ফেটিশিজম। কার্ল মার্কস বলেছিলেন ফেটিশিজম অফ কমোডিটি। সে কমোডিটি ফেটিশিজমের মধ্যেই আমরা বসবাস করছি। এই ফেটিশ থেকে যদি আপনাকে মানে বেরোতে হয়, তাহলে তো আপনাকে পুরো বিজ্ঞাপন ব্যবস্থাই বন্ধ করতে হয়, যেটা সম্ভব নয়। এবং বিজ্ঞাপনের জগতে বই, নিজের নাম, এগুলো সবই থাকবে। তার ফল কি হবে জানি না। আপনি একটা দারুণ সুন্দর ক্রিমের বিজ্ঞাপন দেখলেন, মেখে দেখলেন আপনার স্কিন জ্বলে গেল, হামেশাই হয়। তেমনি বইয়ের বিজ্ঞাপন দেখে বই কিনে পড়লে অনেক সময় খুবই খারাপ লাগে, মোটেই ভাল লাগে না। আমার ক্ষেত্রে 2-1টা বই এরকম হয়েছে যে মোটেই পড়ে শেষই করা যাচ্ছে না, কিন্তু সেটা বিজ্ঞাপন দেখেই কিনেছি। সুতরাং এইটা তুল্যমূল্য বিচার করে চলতে হবে। সোশ্যাল মিডিয়াকে আমরা কিন্তু ছাড়তে পারবো না। বাহ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, একটা জায়গায় গুলিয়ে গেছি, সেটা হচ্ছে অনেক লেখক, জনপ্রিয় লেখক, তারা নিজেরা ফেসবুক করেন না। তাদের কিন্তু অনেকগুলো ফ্যান ক্লাব আছে। সেই ফ্যান ক্লাবগুলো কিন্তু তারাই তৈরি করেছেন এবং তারাই, তাদের 2-1জন লোক দিয়ে তৈরি করা হয় এবং তারাই কিন্তু সেই ফ্যান ক্লাবগুলোকে চালায়। 2, বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোকে দেখুন, আমি কিন্তু প্রায় ঈর্ষায় বলছি কথাটা, আমি এটা করতে পারিনি বলে বলছি। সেই গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতে যখন লেখা হয়, লেখকদের রেটিং দেওয়া হয় যে 1 নম্বরে প্রচেত গুপ্ত, 2 নম্বরে অমুক, 3 নম্বরে ইন্দ্রনীল সান্যাল, 4 নম্বরে 7 নম্বর, 13 নম্বরে দেখলাম আমার নাম। তখন আমি ফোন করে বললাম, এই আমার নামটা দেবেন না, একদম 13তে নামিয়ে দিয়েছে। কোনো রেটিং দেওয়া হয়, যে রেটিংটা কে কতটা রেটিং দিচ্ছে। ও না দাদা, আপনার নামটা কী করে ভুল করে চলে গেল, আপনি তো এদের মতো, আপনার তো অনেক বয়স। হ্যাঁ, আমার তো অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, এই রকম ওই শিবশঙ্কর চক্রবর্তী নাকি হলো, 2টো হলো। 3 নম্বর হচ্ছে, অনেকে কিন্তু তাদের মানে যখন পত্রিকা, আমি বলছি কীরকম সোশ্যাল মিডিয়ার ভূমিকা, একটা পত্রিকা বের করছে, আরে ক্ষমতা থাকলে 5000 ছাপিয়ে দেখা, 5000 ছাপিয়ে দেখাতে পারে না কিন্তু যখনই কোনো পত্রিকা, কোন লেখা পড়বেন, একটা 500 ছাপার ম্যাগাজিনের 4জন লেখকের নাম বলে দেয়, অমুক দত্তর, অমুকের লেখা পড়ুন বলে 5জন লেখকের নাম বলে দেয়। এবং সেই নামটা কিন্তু যারা আমরা চাকরি করি, মানে অন্য, ও তো ডাক্তারি করছে, ও তো ওনাদের তো প্রাইভেট বিজনেস, ওরা তো বাড়ির বিজনেস, আর আমরা যারা চাকরি করি, গলায় বকলস বাঁধা কুত্তা, তাদের কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। তাদের যে অসুবিধা হয় না, তারা যখন একটা ঘরে থাকে, পাশ দিয়ে স্রোতের মতো স্টাফেরা বাথরুমে গেলেও সেখানে শুনি অমুকের লেখা ছাপলে 1 লক্ষ হয়ে যেত, অমুকের লেখা ছাপলে আজকে আমাদের ম্যাগাজিনটা কোথায় চলে যেত। এই যে কি ভয়ঙ্কর চাপ, এটা না যারা বাইরে আমরা সাহিত্য করি, রাজ্যকে সাহিত্য করি, মাল খেলাম, বইমেলা করলাম, তারা বুঝতে পারে না। আমরা যারা পরিবার পরিচালন করি এই অফিসের টাকা দিয়ে, তারা বুঝতে পারি যে এই ভয়ঙ্কর চাপটা কি। যে বেড়াতে গেলাম না, পাশে সবুজ, পেছনে সবুজ কাপড় টাঙিয়ে পরে ছবি তুলে বিদেশের ছবি পোস্ট করছি, এটাও আমি জানি। কিন্তু আমি অনেক, হ্যাঁ,
আমি অনেক কিছু জানি কিন্তু, হ্যাঁ আমি অনেক কিছু জানি। হ্যাঁ আমি এরকমও জানি, একই সঙ্গে স্টেজে বসে আছি, আমাকে বলছেন, আমি কি বেশি কথা বলে ফেলছি না, এরকম বলছেন যে দাদা আমি বলবো আপনি আমাকে সাপ্তাহিক বর্তমানে ধারাবাহিক লিখতে বলেছেন। হ্যাঁ আমি বলছি না না, তোমাকে তো কোনোদিন বলিনি। আমি না আতঙ্কিত, না তোমাকে তো কোনোদিন বলিনি। না আপনি যখন নেই আমি বলি না। আপনি বলেছিলেন না? না আমি বলিনি। হ্যাঁ বলছে আপনি তখন নেই আমি বলি, হ্যাঁ রয়েছে। না তুমি বলো না, এটা বললে পরে আমার একটু সিচুয়েশনটা খারাপ হবে, তুমি বলবে, আমি কিন্তু তাহলে আমিও বলে দেবো যে আমি কোনোদিন তোমাকে বলিনি। এটাও কিন্তু আমাকে শুনতে হয়েছে। এবং এরকম শুনতে হয়েছে যে স্টেজে বসে আমি সে পাই কিনা জানি না, সত্যি বলছি আমার অভিভাবী মানুষ আমার ইচ্ছা থাকতে পারে যে এত টাকা পেয়ে সংসার প্রতিপালন করব। আমি দেখেছি সে স্টেজে বসে বলছে 18 লক্ষ টাকা একটা প্রকাশনী থেকে সে রয়্যালিটি পেয়েছে, এবং সে যখন মাইক্রোফোনে যে ঘোষক সে বলছে উনি 18 লক্ষ টাকা পেয়েছেন, বিশ্বাস করুন আমি তো কোনো রকমে কেটে কুটে 1,20,25,000 টাকা মাইনে পেতাম। আমি কী করে মানে 12 লাখ টাকা 13 লাখ টাকা পেতাম, আর 18 লক্ষ টাকা আমি না হাঁ করে দেখছি যে 18 লক্ষ টাকা মাইনে পেয়েছে। তখন সে বসে বসে সঞ্চালককে বলছে এই জন্য না আপনাকে বলতে ইচ্ছা করে না, আপনি বলে দিলেন সবার মাঝে 18 লক্ষ টাকা। আমি বলছি ইন্দ্রনীলকে এইবার একটু যাই, সব নাম বলে দেবো। আমার ছেলে কিন্তু উকিল, আমাকে আর চমকে দিয়ে ওই যে অরিন্দম উকিল বানিয়ে দিয়েছে, আমার কিন্তু চমকে দিয়ে লাভ নেই, আমি ফটাফট নাম বলে দেবো কিন্তু। হ্যাঁ কিন্তু আমি নামটা বলছি না, একসঙ্গেই তো লিখি, একসঙ্গে তো লিখি, কাউকে আমি বলছি প্র্যাকটিসটা বলছি। হ্যাঁ মানে বা অনেক সময় না চাকরিটাকেও এমনি চলে আসে না, অনেক কিছু কারণ থাকে। ইন্দ্রনীলকে বলি, ইন্দ্রনীল এই যে এই রকম মানে তোমার কখনো কি এরকম ফিল করতে হয়েছে যে এই মানে মানে কিরম বলতো, প্রশ্নটা করছি আমি তোমাকে, যে আমার বই বিক্রি হচ্ছে, এই বিক্রি হচ্ছে, একজন আত্মপ্রচারের যখন বলছে তোমার নিজের লেখক হিসেবে কেমন লাগে? না মানে আরেকবার প্রশ্নটা কর। মানে দেখো তুমি হয়তো খুব শক্ত মানুষ, আমি খুব নরম মানুষ, হতে পারে তো। আমি মাঝে মাঝে আমাকে একজন প্রকাশক ফোন করে বললেন যে তুমি তো খুব ভালো লেখো, এইরকম এরকম তোমার এত ভালো ভালো লেখা, বিশ্বাস কর। আমি কিন্তু তাকে খুব রেসপেক্ট করে বলছি, আমি অসম্ভব সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। তিনি আমাকে বোঝাতে চাইলেন যে জয়ন্ত ফেসবুকে একটু প্রচার বাড়াও, একটু ইয়ে করুন। আমি তার কথা শুনে কিন্তু খুব চেষ্টা করলাম, ফেসবুকে পরপর 5 দিন 6 দিন লিখলাম, তারপর ঝপাত করে আবার কমে গেলাম, কেন আমার এটা প্যাটার্ন নয় আর কি। আমি বলছি যে এই রকম সিচুয়েশনে পড়লে তুমি কি করো, যে চারপাশের লেখকরা যখন অনেক বেশি প্রচার করছে এবং তাদের মধ্যে থাকছো, তোমার কি নিজের উপর বিশ্বাস বা কতটা? প্রথম কথা হচ্ছে এখানে যারা আমাকে একটুও চেনেন তারা জানেন যে আমি কলেজ স্ট্রিট কেন্দ্রিক যে বই সংস্কৃতি তার সঙ্গে একদম যুক্ত নই। দরকারে আসি, বিনা দরকারে কোনো প্রকাশকের ঘরে কোনোদিনও যাইনি। আমার পাশে একজন বসে আছেন, তিনি প্রমাণ দেবেন। এবং এটা সমস্ত প্রকাশকের ক্ষেত্রে সত্যি। আমার কোনো লেখক বন্ধু নেই, আমার একটি পেশা আছে, সেটার পেছনে আমাকে প্রচুর সময় দিতে হয়। তার বাইরে পুরো সময়টা আমি আমার লেখালেখির জন্য দিই। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবং সেই সময়টা হচ্ছে আমি যখন আমার কর্মস্থলে যাই সেই ঘণ্টাখানেক সময়। আমি গাড়িতে যাই বলে আমি একদম ফাঁকা সময় পাই। এই সময়টায় আমি এই বিপণন যাকে বলে, আত্মপ্রচার বলে, যাই বলুন না কেন, সেই সময়ের জন্য দিই। বাকি পুরো সময়টায় পুরো পৃথিবীতে কি ঘটছে এটা নিয়ে আমি বদার্ড থাকি না। না অন্য লেখকের বেশি প্রচার হচ্ছে, অন্য লেখকের বেশি বই বিক্রি হচ্ছে, যারা লেখক নান তারা লেখক হয়ে যাচ্ছেন,
আরও অনেক কথা বলতে পারি, বলছি না। অন্য পেশার লোক এসে হঠাৎ করে বই লিখে বিখ্যাত হয়ে যাচ্ছেন, মানে ব্র্যান্ড এক্সটেনশন যাকে বলে আর কি। ছিলাম আমি পকেট মার, একটা বই লিখে ফেললাম, খ্যাতি হলো, ব্র্যান্ড এক্সটেনশন হলো আর কি। এরকম অনেক কিছু আছে। আমারও মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আমি যে বই লেখা ছেড়ে যদি একটুখানি নাচি বা গাই তাহলে কি হবে। কিন্তু কথা হচ্ছে যে এইগুলো মানে আমি না, যেটা জয়ন্ত বললেন, আমি খুব শক্ত মানুষ এবং আমি খুব সেলফিশ মানুষ। আমার নিজের কাজের বাইরে আমি অন্য কোথাও ফোকাস করি না। এবার চুমকি থেকে একটা প্রশ্ন করি। কিছুদিন আগে আমি একজন বুক রিভিউয়ারকে দেখতাম, খুব সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াতেন এবং তিনি চুমকিদিও চেনেন কিন্তু, হ্যাঁ, তা তিনি আমাকে এসে একদিন পত্রভারতীর ওই ছাড়বেলাতে বসে রয়েছি, আমাকে বলছেন আপনার একটা বই দিন তো, রিভিউ করে দেবো। আলম যে আপনি কিনে নিন না ওখান থেকে। বলে না আপনি দেবেন। আলম ও ত্রিদীপ আমাকে যা বই দেওয়ার দিয়ে দিয়েছে 15 কপি, আমি আর বই দিতে পারবো না। বলে তাহলে রিভিউ করবো না। আমি বললাম যে ঠিক আছে আপনাকে করতে লাগবে না। আমি বলছি যে এই রকম লোকজন যখন আসেন আপনি কিভাবে কাটান, নাকি বুক রিভিউর শর্তে, প্রকাশনীর শর্তে, ম্যাগাজিনের শর্তে তাদেরকে আপন করে নেন? আমার একটা খুব বড় দোষ, আমি না বলতে পারি না। আমাকে যদি কেউ কিছু রিকোয়েস্ট করেন আমি পারি না বলতে। সেই জন্য আমার একটি ডিমোশন হয়েছে। আমি আগে অফিসে বসতাম, আমাকে ত্রিদীপ অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। কারণ আমি প্রথম কথা কাউকে আমার না করতে পারি না, দ্বিতীয় কথা আমি এত কথা বলি যে আমার অফিসের যারা আমার সহকর্মী ছিলেন তাদের কাজ পণ্ড হতো, মানে আমি বক 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 করতাম বলে। সুতরাং আমি এই বিষয়টাতে নেই, আমাকে ধরতে পারে না খুব একটা, কারণ আমি থাকিই না এর মধ্যে। আর রিভিউয়ের ব্যাপারটা আপনারা দেখবেন, লক্ষ্য করলে লিডিং যে নিউজ পেপারগুলো আছে যেগুলো খুব বিখ্যাত, তাতে আপনারা পত্রভারতীর বইয়ের রিভিউ বছরে কটা দেখতে পান একটু লক্ষ্য করে দেখবেন। হাতে গুনে বলতে পারি বছরে হয়তো একটা কি বড় জোর দুটো, তার বেশি আপনারা পাবেন না। কারণ আমরা দেখেছি যে রিভিউয়ের জন্য বই পাঠালেও তদবির ছাড়া কিছু হয় না। মানে রিভিউটাও যে করবেন তার মানে তাদেরকেও 50 বার ফোন করে বলতে হবে যে আমি বই পাঠিয়েছি, দেখবেন, পড়বেন, নানাবিধ ঝামেলা আছে। তো আমরা সেটাতে বিশেষ যাই না। আমাদের পাঠক ভরসা, এবং পাঠক বই পড়ে তারা আমাদেরকে ফিডব্যাক দেন, তারা আমাদেরকে জানান। এবং ইন্দ্রনীলকে আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওর বই পড়ে ত্রিদীপ প্রচণ্ড ভালো পাঠক এবং খুব দ্রুত পড়ে। আনন্দ বাজার হাউসের কোনো একটি পত্রিকাতে ওর একটি লেখা পড়ে ওর এত ভালো লেগেছিল, ও পার্সোনালি যোগাযোগ করেছিল। আর জয়ন্তকে ত্রিদীপ বহু বছর চেনে। সুতরাং এইভাবেই আমাদের চলে। আমরা কিন্তু কোনো রিভিউয়ারের জন্য অপেক্ষাও করি না, কাউকে আমরা তদবিরও করি না। বইও আমরা কিন্তু সেরমভাবে যদি কেউ নিজে থেকে আগ্রহ হয়ে না চায় আমরা কিন্তু পাঠাই না। ত্রিদীপ বাবুর প্রথম ফোনটা আমার মনে আছে, ফোন করে আমাকে কি বলেছিলেন। জয়ন্তকে একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা যে রিভিউয়ারের কথা তুমি বললে, সে আমার একাধিক বইয়ের রিভিউ করেছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছে, নিজেই ফোন নাম্বার নিয়েছে, কখনো আমার কাছে বই চাইনি, কিন্তু কখনো না। আচ্ছা, সময় শেষের দিকে না আমাদের, না সময় আমি বেশি কথা বলে ফেলেছি, সময়টা তাই জন্য মনে হয় শেষের দিকেও চলে গেছে। এটা শেষ করে দিই নাকি? হ্যাঁ, রাজিকা একটু বলুন কিছু। খুব অনিচ্ছা সত্ত্বেও জয়ন্তদা আমাকে মাইকটা দিলেন যে সময়টা শেষ হয়ে আসছে। আচ্ছা, রাজিকা একটু বলে দিক। আচ্ছা, কথা না বাড়িয়ে বিষয়টা বলে শেষ করি তাহলে। যেটা জয়ন্তদা এতক্ষণ বললেন বা চুমকিদিও বললেন, আমাদের দপ্তরেও এরকম একজন স্বনামধন্য লেখক আসেন এক সময়, এবং মানে তাকে কেন পূজাবার্ষিকীতে ইনভাইট করা হলো না লেখার জন্যে, সেইটাই তার বক্তব্য ছিল। এবং উনি এসে একটা উল্টো অ্যাপ্রোচ দিয়ে বললেন যে আপনাদের না মার্কেটিংটা খুব খারাপ। হ্যাঁ,
আপনাদের মার্কেটিংটা খুব খারাপ। কীরকম? না আপনারা একদম মার্কেটিং করেন না। কিসে বুঝলেন? না আমার রয়্যালটির অ্যামাউন্টেই আমি বুঝতে পারছি, কারণ আমি অন্য প্রকাশনায় যে বই করেছি সেইখান থেকে আমি ওরকম 18 লাখ বা 13 লাখ টাকা পেয়ে থাকি। আমি তো একটু থতমত খেয়ে গেলাম যে কি ব্যাপার, এত রয়্যালটি কোত্থেকে পাচ্ছে। আচ্ছা পাচ্ছে হয়তো, সেটা আমি কোনোভাবেই আর চ্যালেঞ্জ করার ইয়েতে নেই, পজিশনে নেই। তা আমি বললাম তাহলে কিভাবে করতে হবে মার্কেটিং? না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেবেন, এই করবেন সেই করবেন। ওরা কি করে করছে? সত্যি আমার জানা নেই ওরা কি করে করছে। আমরা কি করে করছি সেটা আমি বলতে পারি। আমাদের একটা ফেসবুক পেজ আছে দেবসাহিত্য কুটিরের, সেটাতে আমরা যা যা নতুন বই হয় বা যা যা আমাদের ম্যাগাজিনে যায় সেগুলো আমরা আপডেট দিতে থাকি। আমরা সেইভাবেই মার্কেটিং করি। এছাড়া আমাদের মাঝে মধ্যে বছরে হয়তো দুবার অন্য কোনো নামী পত্রিকায় বিজ্ঞাপন বেরোয়, সেটা হাউসের তরফ থেকে বেরোয়, তাতে অনেক বইয়ের মেনশন থাকে, তার মধ্যে আপনার বই থাকতে পারে। এছাড়া আলাদা করে আমরা কোনো পেড রিভিউয়ার দিয়ে বা আমাদের ওরকম কোনো বেস নেই যে একটা বিশাল একটা মানে রিভিউ করার জন্য একটা গ্রুপ রয়েছে যারা আমার কথাতেই একদম মানে ভাইরাল করে দেবে পোস্টটা, এরকম নেই। তো আমি বললাম যে তাহলে, বললো না এটা তো ঠিক নয়, আমি তো তাহলে ডিপ্রাইভড হচ্ছি, আমি একটু অপমানিত বোধ করছি যে আমি এত কম রয়্যালটি পাচ্ছি, ওই হাউসে আমি এত বেশি পাই। আমি বললাম তাহলে আপনি ওখানেই লিখুন না, এখানে আর লেখার দরকারটা কি? আপনি যখন এতই অপমানিত হচ্ছেন, কেন নিজেকে যে অপমান করছেন? আপনি তাহলে এখন পরবর্তীতে ওই হাউসেই লিখুন, আমরা এর বেশি করতে পারবো না। যাই হোক, মানে ব্যাপারটা কি ছিল? জয়ন্তদা মাইক নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন। যাই হোক, আমি মাইকটা দিচ্ছি জয়ন্তদাকে, এটা যা শেয়ার করলাম। আসলে এই হয়, প্রেম যখন গাঢ় হয় তখন আমরা বুড়ো হয়ে যাই। আচ্ছা, এবার রামকিশোর ভট্টাচার্যকে জাস্ট একটু বলছি যে এই সময় দাঁড়িয়ে কিভাবে ফেসবুকে মানে প্রচারে অংশ নেন? এই প্রশ্নটা সত্যি আমার কাছে খুব কঠিন প্রশ্ন। ফেসবুকে আমি লেখা খুব কম পোস্ট করি। আমার বিশেষত এই অনুষ্ঠান যেগুলো যাই সেগুলো আমি পোস্ট করি, লেখা খুব কম পোস্ট করি। কারণ আমার মনে হয় যে যে পত্রপত্রিকায় লেখাগুলো বেরিয়েছে সেগুলোতে যারা পড়ছেন তারা তো সেখান থেকেই পড়তে পারছেন, আলাদা করে আবার সেটা পোস্ট করার কি দরকার আছে? এটা একদম আমার ব্যক্তিগত মত। যদিও আমার এক অনুজ কবি আমাকে বলেছিল, দাদা বই করার ক্ষমতা আমার নেই, তাই জন্য ফেসবুকটাই আমার বই। নমস্কার। এবার ইয়ের কাছে যাবো, নন্দিতার কাছে। ছোট্ট করে বল কিভাবে ব্যবহার করিস প্রচারের জায়গাটা। ঠিক প্রচার হবে বলে যে আমি করি তা নয়, কিন্তু আমি যখন আমার বই বেরোয় আমার খুব ভেতর থেকে একটা তাড়না হয় যে তার নিয়ে আমি একটুখানি বলি। আমি সত্যি কথা বলতে কি প্রচারে যে খুব দক্ষ তা নয়, আমি আমার নিজের কাজটা খুব মনোযোগ দিয়ে করবার চেষ্টা করি এবং হলে পরে সেটা জানাতে আমি আনন্দ পাই। যেমনভাবে আমার সামনাসামনি আশেপাশে যে বন্ধুরা থাকে আমারই মতো মানসিকতা যাদের, তাদেরকে বলি, ঠিক সেইভাবেই আমি একটু জানানোর চেষ্টা করি। তবে আমি 100% সাপোর্ট করি যে নিজের কথা নিজেকেই বলতে হয়, তাতে কারোর কোনো মানে তাতে কোনো দোষ নেই, সেটাতে আমি একেবারে 100% সমমত। আমার মনে হয় না ওরা খুব চিৎকার করছে, আমি ছেড়ে দিই। হ্যাঁ, কারণ আমাকে তো থাকতে হবে এখানে।